ইউটিলাইজেশন ট্র্যাকশন হিটিং অ্যান্ড ড্রাইভসের এর আগের লেকচারে আমরা রেজিস্ট্যান্স হিটিং নিয়ে ডিসকাস করেছিলাম। সেখানে ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং, ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং নিয়ে আমরা পড়েছিলাম। ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিংয়ে যে হিটিং এলিমেন্ট আমরা ইউজ করে থাকি তার ডিজায়ারেবল প্রপার্টিগুলো কীরকম হওয়া উচিত, মানে কোন প্রপার্টিগুলো থাকলে আমরা সেটাকে হিটিং এলিমেন্ট হিসেবে ইউজ করব, সেগুলো নিয়েও সেখানে ডিসকাশন হয়েছিল। আজকে আমরা হিটিং এলিমেন্টের ডিজাইন নিয়ে পড়ব। তো এই যে ডিজাইন কথাটা বলছি, তো সেটাকে আমি একটু সংক্ষেপে ফার্স্টে একটু বিশ্লেষণ করে নিয়ে কিভাবে ডিজাইন করা হয় সেই জায়গাগুলোই আমি একে একে আসব। ধরো তোমার কাছে একটা ম্যাটেরিয়াল আছে যেটাকে উত্তপ্ত করতে হবে, যাকে বেসিক্যালি হিট দিতে হবে বা যার টেম্পারেচার ইনক্রিজ করতে হবে। তো ধরে নাও তোমাকে সেই ম্যাটেরিয়ালটা, মানে যাকে আমরা ইউটিলাইজেশনের ভাষায় চার্জ বলি, যে ম্যাটেরিয়ালটাকে আমরা হিট করব, দ্য ম্যাটেরিয়াল ইজ টু বি হিটেড ইজ নোন অ্যাজ চার্জ। তো একটা চার্জ আছে বা একটা ম্যাটেরিয়াল আছে, তাকে 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাকে মানে হিট করে 500 ডিগ্রি সেলসিয়াসে তার টেম্পারেচার নিয়ে যেতে হবে, আর তার জন্য আমাকে ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং ইউজ করতে হবে। তাহলে ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং ইউজ করে যদি ম্যাটেরিয়ালের টেম্পারেচার 500 ডিগ্রি সেলসিয়াস করতে হয়, তাহলে যে হিটিং এলিমেন্টটা আমরা ইউজ করব, যে হিটিং এলিমেন্টটা ইউজ করব সেটার ডিজাইন নিয়ে আমাকে ভাবতে হবে। নিশ্চয়ই একটা ম্যাটেরিয়াল যাকে 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উত্তপ্ত করতে চাইছি তার ডিজাইন, আর একটাকে হয়তো 2000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উত্তপ্ত করতে চাইছি, তার সেখানকার হিটিং এলিমেন্টের ডিজাইন আলাদা হবে। তো এই যে ডিজাইনের কথা বলছি, তাহলে বেসিক্যালি আমরা কোন জায়গার কথা বলছি সেটা একটু বোঝা যাক। দেখো, হিটিং এলিমেন্ট হিসাবে আমরা কি ইউজ করছি, বেসিক্যালি এক ধরনের কন্ডাক্টর ইউজ করছি। কন্ডাক্টর থাকলে তার রেজিস্ট্যান্স থাকবে। তো এই যে কন্ডাক্টরের কথা বলছি, এই কন্ডাক্টরের ক্রস সেকশন দুই ধরনের হতে পারে। কন্ডাক্টরের যে ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদ, সেটা দুই ধরনের হতে পারে। কি কি হতে পারে? এক হতে পারে সার্কুলার ক্রস সেকশন, এক হতে পারে সার্কুলার ক্রস সেকশন, মানে যার প্রস্থচ্ছেদটা বৃত্তাকার বা সার্কুলার টাইপের হবে। আর এক হতে পারে হচ্ছে রিবন টাইপ। রিবন টাইপ মানে যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল রেক্ট্যাঙ্গুলার হবে, আয়তক্ষেত্রের মতন হবে। তো এই দুই ধরনের ক্রস সেকশনের ওয়্যার আমরা ইউজ করে থাকি। এবার যদি আমরা সার্কুলার ক্রস সেকশনের ওয়্যার ইউজ করি, তাহলে এই 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তৈরি করতে এই যে কন্ডাক্টরটা ইউজ করব, তার ডায়ামিটার কীরকম হবে, তার লেন্থ কীরকম হবে, এই জায়গাগুলো আমাকে বুঝতে হবে। বা যদি আমি রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশানের মানে রিবন টাইপের ক্ষেত্রে, রিবন টাইপের যদি হিটিং এলিমেন্ট আমরা ইউজ করি, মানে যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা, মানে প্রস্থচ্ছেদটা বা ক্রস সেকশনটা কীরকম বলছে, রেক্ট্যাঙ্গুলার টাইপের, তাহলে তার লেন্থ কীরকম হবে, ওয়াইড কীরকম হবে, থিকনেস কীরকম হবে, সেই জায়গাগুলো আমাকে ডিজাইন করতে হবে। সো বেসিক্যালি ডিজাইন মানে আমি বুঝছি কি, যে ওয়্যার বা হিটিং এলিমেন্ট আমরা ইউজ করব তার ডাইমেনশান কীরকম হবে। ডাইমেনশান বলতে যদি সার্কুলার ক্রস সেকশন হয়, তাহলে তার ডায়ামিটার কীরকম হবে, তার লেন্থ কীরকম হবে, সেগুলো আমাকে বের করতে হবে। যদি রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন মানে রিবন টাইপের কি বলে হিটিং এলিমেন্ট আমরা ইউজ করি, তাহলে তার দৈর্ঘ্য কীরকম হবে, প্রস্থ কীরকম হবে, থিকনেস কীরকম হবে, সেগুলো আমাকে বের করতে হবে। তো ফার্স্টে আমরা সার্কুলার ক্রস সেকশন হলে কীরকম হবে, তার ডায়ামিটার, লেন্থ, সেই জায়গাগুলো নিয়ে ফার্স্টে ডিসকাস করব। আর তারপরে যদি আমাদের আজকে টাইম থাকে, তাহলে রিবন টাইপ বা রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশনটাকে নিয়েও আমরা ডিসকাস করব। তাহলে ফার্স্টে আমরা সার্কুলার ক্রস সেকশন হিটিং এলিমেন্টের ডায়ামিটার আর লেন্থ কিভাবে বের করব আমরা, সেটা আমরা এখানটায় দেখে নেব। বাট জিনিসটা শুরু করার আগে জিওমেট্রির যে সিম্পল কনসেপ্ট ছিল, যেটা তোমরা কি বলে ম্যাথামেটিক্সেই করে এসছো ছোটোবেলায়, সেই জায়গাটা একটু লিখে দিই এখানটায়, যাতে সেগুলো নিয়ে আমাকে মেন যখন থিওরিতে ঢুকে যাব তখন আর ডিসকাস করতে না হয়। ধরো এটা হচ্ছে গিয়ে একটা সার্কেল, আমি ধরলাম এখানটা হচ্ছে সার্কেলের সেন্টার আছে। সার্কেলের যে ডায়ামিটার, সেটাকে আমি ধরছি ডি, মানে এই টোটাল লেন্থটা আর কি, এটাকে ধরছি আমি ডি। চলো 1 মিনিট।
এটা টোটালটাকে আমি ধরলাম ডি। আর রেডিয়াস ধরলাম হচ্ছে আর। ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর, আর ডায়ামিটার বা ব্যাস হচ্ছে গিয়ে ডি। আমরা এটা খুব ভালোভাবেই জানি যে আর ইকুয়ালস টু কী হয়, ডি বাই টু। রেডিয়াস ইকুয়ালস টু ডায়ামিটার বাই টু, বা ব্যাসার্ধ ইকুয়ালস টু ব্যাস বাই 2। এবার যদি আমি সার্কেলের ক্রস সেকশন মানে সার্কেলের যদি এরিয়ার কথা বলি, সার্কেলের এরিয়ার ফর্মুলা কী হয়, পাই আর স্কোয়ার। যদি আমরা এই জিনিসটাকে রেডিয়াসের রেসপেক্টে এরিয়াকে প্রকাশ করি তাহলে কী হবে, এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। আর যদি আমরা ডায়ামিটারের রেসপেক্টে বলতে চাই তাহলে পাই ডি স্কোয়ার বাই 4 হয়। তো কীভাবে হয়, আমরা জানি কি আর সমান হচ্ছে ডি বাই টু, তাহলে এখানে আর স্কোয়ারের জায়গায় ডি বাই টু এর হোল স্কোয়ার বসিয়ে দেবো। সো সার্কেলের এরিয়া পাবো আমরা পাই ডি স্কোয়ার বাই 4, যদি আমরা ডায়ামিটারের রেসপেক্টে বলি। এটা গেল প্রথম জিনিস যেটা আমাদের এখানে ডেরিভেশনে কাজে লাগবে। 1 2 হচ্ছে গিয়ে একটা সিলিন্ডারের কথা ভাবা যাক। 1 মিনিট। দেখো এখানে একটা সিলিন্ডারের কথা আমি বলছি। এবার এই যে সিলিন্ডারটার যদি আমরা সারফেস এরিয়ার কথা বলি, সিলিন্ডারের যদি সারফেস এরিয়ার কথা বলি তাহলে সারফেস এরিয়া কত হবে সেটাও আমাদের এখানে কাজে লাগবে। সারফেস এরিয়া, প্রথম কথা হচ্ছে গিয়ে দেখো সিলিন্ডারের যে এই পোর্শনটা আছে, এই সারফেসটা কি একটা সার্কেল, তাহলে এই যে সার্কেলটা আছে এর ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার, যদি আমরা রেডিয়াস আর ধরে নিই। একই রকমভাবে অপোজিট সাইডে আর একটা সার্কুলার সেকশন থাকবে, তাহলে সেই সাইডটারও যে ক্ষেত্রফল সেটা কত হবে, পাই আর স্কোয়ার। তাহলে সিলিন্ডারের দুটো সাইড আমরা পেয়ে গেলাম। বাকি পড়ে থাকলো মেন যে কার্ভেচারটা, মানে এই যে পোর্শনটা, এই যে টোটাল গোল পোর্শনটা, সেটার ক্ষেত্রফল কত হবে, সেটার ক্ষেত্রফল হচ্ছে পাই ডিএল। তাহলে একটা সিলিন্ডারের টোটাল যে সারফেস এরিয়া সেটা কত হবে, পাই ডিএল প্লাস 2 পাই আর স্কোয়ার। এগুলো আমরা ছোটোবেলায় কি বলে পড়ে এসেছি, তাই না? তো পাই ডিএল প্লাস 2 পাই আর স্কোয়ার, এই গেল হচ্ছে কি একটা সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়া। আচ্ছা, এবার আমরা আমাদের মেন যে ডেরিভেশন মানে সার্কুলার ক্রস সেকশন এরিয়ার জন্য যে কি বলে হিটিং এলিমেন্টের যে ডিজাইন সেটা নিয়ে আমরা ডিসকাস করব। আচ্ছা, তো আমরা পাওয়ার পি সমান কি জানি, ভি স্কোয়ার বাই আর। মানে হিটিং এলিমেন্ট আমরা যে হিটারটা আছে বা ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিংয়ের যে কথা বলছি, সাপ্লাই ভোল্টেজ যদি ভি হয় আর হিটিং এলিমেন্টের রেজিস্ট্যান্স যদি আর হয়, পি ইকুয়ালস টু কি, ভি স্কোয়ার বাই আর। এগুলো তো বেসিক ইলেকট্রিক্যাল টেকনোলজিরই সমস্ত কিছু জিনিস ছিল, যে পাওয়ারকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, পি ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু ভি ইন্টু আই। এগুলো আমরা পড়ে এসেছি কিন্তু অনেক আগেই। তো পাওয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারি কি, ভি স্কোয়ার বাই আর। এখানে ভি হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, আর হচ্ছে গিয়ে হিটিং এলিমেন্টের রেজিস্ট্যান্স। এবার আমরা আরও একটা জিনিস পড়ে এসেছি, রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু কী হয়, রো এল বাই এ। আর ইকুয়ালস টু হয় রো এল বাই এ, যেখানে রো হচ্ছে গিয়ে এলিমেন্টের বা ম্যাটেরিয়ালের স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রোধাঙ্ক, এল হচ্ছে গিয়ে কন্ডাক্টরের লেন্থ মানে হিটিং এলিমেন্টের লেন্থ, আর এ হচ্ছে কি, এ হচ্ছে হিটিং এলিমেন্টের ক্রস সেকশন এরিয়া। এবার এখানে আমরা যে হিটিং এলিমেন্টটা ইউজ করছি তার ক্রস সেকশন কীরকম, সার্কুলার ক্রস সেকশন, তার প্রস্থচ্ছেদ কীরকম হচ্ছে, বৃত্তাকার। তাহলে একটা যদি কন্ডাক্টরের ডায়ামিটার যদি ডি হয় তাহলে তার ক্রস সেকশন এরিয়া কত হবে, পাই ডি স্কোয়ার বাই 4। একটু আগেই আমরা দেখে এসেছি যে সার্কেলের এরিয়া ডায়ামিটারের রেসপেক্টে বললে হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে এই যে এর ভ্যালু পেলাম আমরা পাই ডি স্কোয়ার বাই 4, সেটা এখন আমরা এর জায়গায় বসিয়ে দিতে পারি। তো চলো সেটাই লিখে নেওয়া যাক। তাহলে আর ইকুয়ালস টু হচ্ছে ওপরে রো আছে, এল আছে,
আর এর জায়গায় লিখবো আমরা পাই ডি স্কোয়ার বাই 4। 4টা উপরে চলে যাবে অবভিয়াসলি, তাহলে আর ইকুয়ালস টু কী দাঁড়ালো, 4 ওপরে চলে গেলে 4 রো এল ডিভাইডেড বাই পাই ডি স্কোয়ার। তাহলে রেজিস্ট্যান্সের আমরা একটা এক্সপ্রেশন পেলাম, সেটা কি 4 রো এল বাই পাই ডি স্কোয়ার। তাহলে রেজিস্ট্যান্সের এই যে এক্সপ্রেশনটা পেলাম সেটা আমরা এখানে আর এর জায়গায় বসিয়ে দিতে পারি, তো সেই কাজটা এবার আমাদের করতে হবে। সো পি ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এর জায়গায় এখন আমরা এটা লিখে দেব 4 রো এল ডিভাইডেড বাই পাই ডি স্কোয়ার। এটা লেখার সময় ভালো করে খেয়াল রাখবে যে পি আর রো এটা দুটো যেন একই রকম না হয়ে যায়, তাহলে পরীক্ষার সময় ভুল করে আসবে। একটু সাবধানে লিখবে, একটা ক্যাপিটাল পি আর রো এর সিম্বলটা অলমোস্ট সেম, তো একটু খেয়াল রাখবে। এবার এই যে পাই ডি স্কোয়ারটা নিচে আছে, এটা কী হবে, ওপরে উঠে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, পি ইকুয়ালস টু পাই ডি স্কোয়ার, ওপরে অলরেডি ভি স্কোয়ার ছিল, ডিভাইডেড বাই 4 রো এল। আই গেস এই অবধি বোঝা গেছে। অর পি, দেখো এক মিনিট একটা জিনিস বলে নিই আগে। এখানে 4 রোটা নিচে আছে, লেফট সাইডে নিয়ে চলে গেলে কি হবে, ওপরে উঠে যাবে। তাহলে ওটাকে আমি লেফট সাইডে নিয়ে চলে আসছি, 4 রো পি ডিভাইডেড বাই, দেখো ডান সাইডে পাই ডি স্কোয়ারটা, এক মিনিট, পাই ইন্টু ভি স্কোয়ারটা কী আছে, ওপরে আছে। যদি আমি বাঁ সাইডে নিয়ে চলে আসি তাহলে নিচে নেমে যাবে। তাহলে এখানে আমি লিখতে পারি পাই ভি স্কোয়ার ইকুয়ালস টু, ডান সাইড থেকে আমি পাই আর ভি স্কোয়ার নিয়ে চলে গেছিলাম, পড়ে আছে কি, শুধু ডি স্কোয়ার পড়ে আছে, তাহলে ডি স্কোয়ার। আর নিচে 4 আর রোকে নিয়ে চলে গেছিলাম, তাহলে পড়ে আছে কি এল। তাহলে কি দাঁড়ালো, ডি স্কোয়ার বাই এল ইকুয়ালস টু হচ্ছে, মানে 4 রো পি ডিভাইডেড বাই পাই ভি স্কোয়ার ইকুয়ালস টু কী দাঁড়ালো, ডি স্কোয়ার বাই এল। এখান থেকে আমি কি লিখতে পারি, অর দুই সাইডকে আমি উল্টে দিচ্ছি, তাহলে ডি স্কোয়ার বাই এল এটাকে যদি উল্টে দিই কী দাঁড়াবে, এল বাই ডি স্কোয়ার, এল বাই ডি স্কোয়ার ইকুয়ালস টু, ডান সাইডকে উল্টেছি তাহলে বাঁ সাইডে যেটা আছে সেটাকে উল্টাতে হবে। তাহলে এখানেও নিচে যেটা ছিল পাই ভি স্কোয়ার সেটা উপরে চলে যাবে, পাই ভি স্কোয়ার উপরে চলে গেল, ডিভাইডেড বাই 4 রো পি। আচ্ছা, এখানে তোমার মনে হতে পারে যে আমি এত কষ্ট করে এল বাই ডি স্কোয়ার এই জিনিসটাকেই কেন বের করলাম, কারণ দেখো আমি শুরুতেই বলছি কি হিটিং এলিমেন্ট ডিজাইন করতে হবে। তো হিটিং এলিমেন্ট ডিজাইন করা মানে এখানে তার লেন্থ আর ডায়ামিটার বার করতে হবে। তাহলে কি কি বের করতে হবে আমাকে, এখানে লেন্থ আর ডায়ামিটার, মানে দুটো আননোন কোয়ান্টিটি আছে। তাহলে দুটো যদি আননোন কোয়ান্টিটি থাকে তাদের ভ্যালু বার করার জন্য কতগুলো ইকুয়েশান দরকার হবে, দুটো ইকুয়েশান দরকার। দুটো ভেরিয়েবল আছে, দুটো আননোন কোয়ান্টিটি আছে, দুটো আননোন কোয়ান্টিটিকে জানার জন্য আমাদের মিনিমাম দুটো ইকুয়েশান লাগবে। তাদেরকে সলভ করলে তবে আমি গিয়ে এল আর ডি এর ভ্যালু পাবো। তো প্রথম ইকুয়েশানটা আমরা এখানটায় ফর্ম করলাম। তো প্রথম ইকুয়েশান যেটা ফর্ম করেছি তাতে দেখো এলও আছে আবার ডিও আছে। তো আননোন কোয়ান্টিটিগুলোকে আমি একটা সাইডে রাখছি, বাকি জিনিসগুলোকে আর একটা সাইডে রাখছি, যার জন্য এত খাটনি করে আমরা টোটাল সমস্ত কিছুর থেকে এল বাই ডি এর, মানে এল আর ডিকে একটা সাইডে রাখলাম, লেফট হ্যান্ড সাইডে রাখলাম, আর বাকি এক্সপ্রেশনগুলোকে আর এক সাইডে রাখলাম। তাহলে এই যে লাস্ট ইকুয়েশানটা আমাদের বেরোলো, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশান নাম দিয়ে নেব। এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশান নাম দিয়ে নিলাম। আই গেস এই অবধি বোঝা গেছে। আচ্ছা, এবার এক মিনিট, আমরা যে কন্ডাক্টরটা ইউজ করছি সেই কন্ডাক্টরটা কীরকম, সিলিন্ডারের মতনই না, এই যে এরকম হচ্ছে গিয়ে কন্ডাক্টরটা, এটা তো সিলিন্ড্রিক্যাল শেপই, এরকম হচ্ছে গিয়ে কন্ডাক্টরটা, তাই না, যার ডায়ামিটার আমরা, এই যে ডায়ামিটারটা আমরা ধরে নিয়েছি ডি, লেন্থ ধরে নিয়েছি হচ্ছে কি এল। তো এটা তো একটা সিলিন্ডারের মতনই শেপ হয়ে গেছে। আর সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়া কত, একটু আগে আমরা দেখেছি পাই ডিএল প্লাস 2 পাই আর স্কোয়ার, তাই না। বাট এই যে ক্রস সেকশনটা এটা অনেকটাই ছোট,
বা এই সাইডের যে ক্রস সেকশন আছে এটাও অনেকটা ছোট। তাহলে এই দুটোকে আমরা এখানে কন্ডাক্টরের জন্য নেগলেক্ট করে দিতে পারি। দেখো আমি এই জায়গাটা আরেকবার বলছি, সিলিন্ডারের যে টোটাল ক্রস সেকশন মানে টোটাল যে সারফেস এরিয়া সেটা আমরা কত পেয়েছি, পাই ডিএল প্লাস 2 পাই আর স্কোয়ার। আর এর বদলে আমরা ডি লিখে দিলে d²/4 হয়ে যাবে, ওটা যাই হোক। তো কন্ডাক্টর যেটা সেটা তো খুব সরু কন্ডাক্টর, তাহলে সরু কন্ডাক্টর হলে প্রস্থচ্ছেদের এই যে ক্ষেত্রফলটা এটা যথেষ্ট কম হবে, বা এই সাইডে যেটা আছে সেটাও যথেষ্ট কম হবে। তাহলে এই 2πr² ভ্যালু কি খুবই কম হবে, তো সেটাকে আমরা জন্য নেগলেক্ট করে দিচ্ছি এই কন্ডাক্টরের ক্ষেত্রে। শুধুমাত্র আমরা পাই ডিএল এই পোর্শনটুকুকেই নিচ্ছি। তাহলে এই সার্কুলার ক্রস সেকশন কন্ডাক্টরের যে মানে সার্কুলার ক্রস সেকশনের কন্ডাক্টর বা হিটিং এলিমেন্টের যে টোটাল সারফেস এরিয়া সেটাকে আমরা কি লিখব, পাই ডিএল লিখব। ওই πr² যে দুটো পোর্শন ছিল দুই সাইডের ওটাকে আমরা নেগলেক্ট করে দিচ্ছি। তাহলে আমি লিখতে পারি এখানটায় যে টোটাল সারফেস এরিয়া, total surface area of the heating element। কত হবে, পাই ডিএল, যেখানে ডি হচ্ছে গিয়ে ডায়ামিটার অফ দ্য কন্ডাক্টর আর এল হচ্ছে গিয়ে কন্ডাক্টরের লেন্থ। এবার দেখো আমি এই ছবিটা এখানটায় ইনসার্ট করি, তাহলে আমারও বোঝাতে সুবিধা হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। আমরা পড়ছি হচ্ছে গিয়ে ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিংয়ে হিটিং এলিমেন্টের ডিজাইন। তো এখানে যে হিটিং এলিমেন্টটা আছে মানে কোনটা, এই যে হিটিং এলিমেন্টটা আছে এই হিটিং এলিমেন্ট থেকে চার্জে কোন প্রসিডিওরে হিট আসছে, আসছে হচ্ছে রেডিয়েশন মেথডে হিটটা আসছে। এবার একটা জিনিস ভাবো, এই কন্ডাক্টরে কেন হিট তৈরি হলো, কারণ ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, এই কন্ডাক্টরে যত পরিমাণ হিট তৈরি হবে ততটা হিটই তো রেডিয়েশন প্রসেসে এখানটায় আসবে। আমি ধরে নিচ্ছি যে হিটের কোনো রকম লস হচ্ছে না। তাহলে আমি বলতে চাইছি এটাই, এই এলিমেন্টে যতটা হিট তৈরি হচ্ছে ঠিক ততটাই হিট কোথায় আসবে, এই চার্জ বা যে ম্যাটেরিয়ালটাকে আমরা হিট করছি সেই ম্যাটেরিয়ালে আসবে। তাহলে আমি বলতেই পারি যে হিটিং এলিমেন্টে যতটা হিট জেনারেট হচ্ছে ততটা হিট আসবে কোথায়, চার্জে বা যে ম্যাটেরিয়ালটাকে আমরা হিট করতে চাইছি সেখানটায় আসবে। তাহলে কতটা হিট জেনারেট হচ্ছে ম্যাটেরিয়ালে সেটা ফার্স্টে আমরা বের করে নিই, কারণ যতটা হিট জেনারেট হবে হিটিং এলিমেন্টে ততটাই তো আমার ম্যাটেরিয়ালে যাবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কি আমার হিটিং এলিমেন্টে কতটা হিট তৈরি হচ্ছে কারেন্ট ফ্লো হওয়ার জন্য সেটা আমরা বের করে নিই। এক মিনিট, আচ্ছা তো আমি ধরে নিচ্ছি যে আমাদের কন্ডাক্টরটা আছে মানে হিটিং এলিমেন্টটা আছে, ব্যাপারটা এবার বোঝার চেষ্টা করো। এখানে আমরা কথা বলছি হচ্ছে হিটিং এলিমেন্টের। তো যে হিটিং এলিমেন্টটা আছে সেই হিটিং এলিমেন্টের পার ইউনিট এরিয়া থেকে, ব্যাপারটা ভালো করে বুঝবে, পার ইউনিট এরিয়া থেকে একক ক্ষেত্রফল থেকে, একক ক্ষেত্রফলে বলতে পারো যে এইচ পরিমাণ হিট তৈরি হচ্ছে, এইচ পরিমাণ হিট তৈরি হচ্ছে। আমি আবার রিপিট করছি যে আমাদের যে হিটিং এলিমেন্টটা আছে এই হিটিং এলিমেন্টের মধ্যে কি হচ্ছে, কারেন্টের ফ্লো হচ্ছে। তো হিটিং এলিমেন্টের মধ্যে যদি কারেন্টের ফ্লো হয় তাহলে ওই হিটিং এলিমেন্টে কি হবে, কারেন্ট ফ্লো হলে হিট জেনারেট হবে, হিট এনার্জি জেনারেট হবে। তো আমি বলছি এটাই, হিটিং এলিমেন্টে কারেন্ট ফ্লো হওয়ার জন্য পার ইউনিট এরিয়া থেকে কন্ডাক্টরের একটা ক্ষেত্রফল আছে তো, সারফেস এরিয়া আছে তো, যেটা আমরা এখানটায় বার করলাম এই যে পাই ডিএল। তো একক ক্ষেত্রফল থেকে, প্রত্যেক ইউনিট ক্ষেত্রফল থেকে, 1 ইউনিট বা প্রত্যেক ইউনিট বা একক ক্ষেত্রফল থেকে এইচ পরিমাণ হিট জেনারেট হচ্ছে, ঠিক আছে। আর তার জন্য টাইম কতটা, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। তো টোটালটাকে যদি আমি কম্বাইন করে বলি কি বলতে পারবো, যে হিটিং এলিমেন্টের মধ্যে কারেন্ট ফ্লো হওয়ার জন্য
হিটিং এলিমেন্টে হিট জেনারেট হচ্ছে। কতটা হিট জেনারেট হচ্ছে? হিটিং এলিমেন্টের পার ইউনিট এরিয়াতে প্রত্যেক সেকেন্ডে এইচ পরিমাণ হিট তৈরি হচ্ছে। রিপিট করছি আমি আর একবার, যে হিটিং এলিমেন্টের পার ইউনিট এরিয়াতে এইচ পরিমাণ হিট তৈরি হচ্ছে প্রত্যেক সেকেন্ডে। তো তাহলে ভাবার চেষ্টা করো, 1 ইউনিট এরিয়া থেকে, কৈকিক নিয়মপাতি ইউনিটারি মেথড, 1 ইউনিট এরিয়াতে যদি এইচ পরিমাণ হিট তৈরি হয়, আমাদের যে কন্ডাক্টর আছে, কন্ডাক্টরের টোটাল সারফেস এরিয়া কত? পাই ডিএল, তাই না? তাহলে 1 ইউনিটে যদি এইচ পরিমাণ হিট তৈরি হয়, তাহলে পাই ডিএল ক্ষেত্রফলে টোটাল কতটা হিট তৈরি হবে? পাই ডিএল ইন্টু এইচ। আর এটার জন্য টাইম কতক্ষণ লাগছে? 1 সেকেন্ড। এটার জন্য টাইম কতক্ষণ লাগছে? 1 সেকেন্ড। তো তাহলে আমরা বলতে পারি এখানটায় এবার, জাস্ট মিনিট, if H is the heat dissipated, dissipate মানে ক্ষয় হওয়া, if H is the heat dissipated by radiation, যতটা হিট জেনারেট হচ্ছে ততটাই কি হবে? রেডিয়েশন হবে। তো if H is the heat dissipated, H is the heat dissipated by radiation, যতটা হিট তৈরি হলো ততটা রেডিয়েশন হবে। রেডিয়েশন পার ইউনিট সারফেস এরিয়া, পার ইউনিট সারফেস এরিয়া of the heating element then heat radiated per second কত হবে? পাই ডিএল ইন্টু এইচ। একক ক্ষেত্রফল থেকে একক ক্ষেত্রফল থেকে একক সময়ে হিট রেডিয়েট হচ্ছে এইচ। তাহলে পাই ডিএল ক্ষেত্রফল থেকে ওই একই টাইমে হিট কতটা জেনারেট হবে? ঐকিক নিয়ম পাই ডিএল ইন্টু এইচ, এই পরিমাণ হিট রেডিয়েট হবে। তাহলে এই পাই ডিএল ইন্টু এইচ যতটা হিট রেডিয়েট হচ্ছে পার সেকেন্ড টাইমে, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে হিটারের রেটিং বা পাওয়ার তার সঙ্গে ইকুয়াল। আচ্ছা একটা জিনিস আমাকে বলো, যেই পাই ডিএল ইন্টু এইচ, এই যেটা এখানে লিখেছি, এটা এনার্জি না পাওয়ার? একটু আমাকে বলো তো, একটু ভাবার চেষ্টা করো। দেখো এখানে তোমাদের মনে হতেই পারে যে এইচের কথা বলছি, এইচ মানে তো হচ্ছে গিয়ে হিট এনার্জি, তাহলে পাই ডিএল ইন্টু এইচও নিশ্চয়ই হিট এনার্জির কথাই বলা হচ্ছে। বাট একটু ভালো করে ভাবার চেষ্টা করো, এখানে আমি একটু রাফ করে দেখাচ্ছি। আমরা জানি যে এনার্জি সমান পাওয়ার বাই টাইম, পাওয়ার ইন্টু টাইম। এনার্জি সমান হচ্ছে কি পাওয়ার ইন্টু টাইম। और পাওয়ার সমান আমি কি বলতে পারি? পাওয়ার সমান হচ্ছে এনার্জি বাই টাইম, তাই না? এনার্জিকে যদি আমি টাইম দিয়ে ডিভাইড করে দিই তাহলে পেয়ে যাব হচ্ছে পাওয়ার। এখানে ভালো করে খেয়াল করে দেখো কি বলা হচ্ছে, পাই ডিএল ইন্টু এইচটা কি? হিট রেডিয়েটেড, তার মানে হিট রেডিয়েটেড মানে কতটা এনার্জি রেডিয়েট হচ্ছে। বেশ, তাহলে এনার্জির কথা বলছে এখানটায়। পার সেকেন্ড, তার মানে টাইম দিয়ে ভাগও করা হচ্ছে। এনার্জিকে টাইম দিয়ে ভাগ করছি, তাহলে বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে পাওয়ারের ডেফিনেশানই যদিও এটাই, যে এনার্জি পার ইউনিট টাইম, এরকম করে আমরা পাওয়ারের ডেফিনেশান দিই। তো এখান থেকে কিন্তু আশা করি বোঝা যাচ্ছে যে পাই ডিএল ইন্টু এইচ, এটা কিন্তু এখানে পাওয়ারের কথা বলা হচ্ছে।
মানে একক সময়ে যতটা এনার্জি আমার এখানে রেডিয়েট হচ্ছে সেটাই তো হচ্ছে পাওয়ার। তাহলে এখানে পাই ডিএল ইন্টু এইচ বেসিক্যালি পাওয়ারের কথা বলা হচ্ছে। তাহলে এই যে পাওয়ারের কথা বলা হচ্ছে সেটা কার সঙ্গে ইকুয়াল হবে? সেটা ইকুয়াল হবে আমাদের এই যে এখানে পি এর যে ইকুয়েশান আমরা ডিরাইভ করেছি, এখানে আমরা পি এর ইকুয়েশান ডিরাইভ করছিলাম না, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, সেখান থেকে আমরা এই এক্সপ্রেশনটা পেয়েছিলাম পি ইকুয়ালস টু পাই ডি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার বাই 4 রো এল। এই যে পাওয়ারের ইকুয়েশান আমরা কি বলে ডিরাইভ করেছি, তো এই যে পাওয়ারের কথা হচ্ছে সেই পাওয়ারের সঙ্গে তাহলে ইকুয়াল হবে কোনটা? এই যে হিট এনার্জি যেটা আমাদের রেডিয়েট হয়েছে। তাহলে আমরা লিখতেই পারি এখান থেকে যে পাই ডিএল ইন্টু এইচ, পাই ডিএল ইন্টু এইচ ইকুয়ালস টু হচ্ছে পি, যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের হিটারের রেটিং। সো পাই ডিএল ইন্টু এইচ, পাই ডিএল ইন্টু এইচ আর পি, পি এর যে এক্সপ্রেশনটা আমরা এখানটায় কি পেয়েছিলাম সেটা আমাদেরকে বসাতে হবে। কি পেয়েছি আমরা? পাই ডি স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই 4 রো এল। এবার কোন কোন জিনিসগুলো কাটাকুটি যায় দেখা যাক। পাই আর পাই দুই সাইডে কেটে যাচ্ছে, এখানে একটা ডি কেটে গেলে এখানে স্কোয়ার ছিল, স্কোয়ারটা উঠে গিয়ে ডি টু দি পাওয়ার 1 হবে অবভিয়াসলি। তো কি দাঁড়াচ্ছে আলটিমেটলি? আমাকে ডি আর এলগুলোকে আমি একদিকে আনার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তো এই যে এলটা আছে এটা গুণ অবস্থায় এদিকে আছে, ডান দিকে যদি আমি নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে, তাই না? এইচ ইকুয়ালস টু কী দাঁড়াবে? ওপরে ডি আছে, ভি স্কোয়ার আছে, 4 রো, একটা এল আছে আর একটা এল বাঁ দিক থেকে আনছি তাহলে হয়ে গেল এল স্কোয়ার। ডিকে ডি এর জায়গাতেই রাখলাম, এল স্কোয়ারকে এল স্কোয়ারের জায়গাতেই রাখছি, বাকিগুলোকে অন্য সাইডে নিয়ে যাই। এখানে ভি স্কোয়ারটা কী আছে? গুণ অবস্থায় আছে, এই সাইডে নিয়ে চলে এলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এই সাইডে এইচ ওপরে আছে, ভি স্কোয়ারকে আমি নিচে নিয়ে চলে এলাম। আর এখানে কি আছে কি বলে, এক মিনিট, এইচ আছে আর এদিকে আছে আমাদের 4, আচ্ছা 4 রোটা এদিকে আছে, এক মিনিট দাঁড়াও, 4 রোটা এখানে ভাগ আছে, আমি যদি এদিকে নিয়ে চলে যাই গুণ অবস্থায় চলে যাবে ওপরে, তাহলে কি হয়ে গেল 4 রো এইচ। আর ভি স্কোয়ারটা এখানটায় ওপরে আছে, বাঁদিকে নিয়ে চলে গেলে নিচে চলে আসবে। তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি? 4 রো এইচ বাই ভি স্কোয়ার। তাহলে আমাদের দুটো আননোন কোয়ান্টিটি ছিল ডি আর এল, এই ডি আর এলকে সলভ করার জন্য দুটো ইকুয়েশানের দরকার ছিল। এটা হচ্ছে একটা ইকুয়েশান আর একটা ইকুয়েশান হচ্ছে আমাদের এই ইকুয়েশানটা। তাহলে ওই 1 নাম্বার ইকুয়েশান আর এই লাস্টের ইকুয়েশান যেটা আছে 2 নাম্বার ইকুয়েশান, এটাকে চলো 2 নাম্বার নাম দিয়ে নেওয়া যাক। এই দুটো ইকুয়েশানকে আমরা যদি সলভ করি তাহলে ডি আর এল এর ভ্যালু পেয়ে যাব। এখানে একটা জিনিস বলে রাখি, সলভ করব আমরা এটার উপর বেস করে একটা অঙ্কও করব। তো সলভ করার সময় এই যে এইচ আছে, এইচটা কি? এইচটা হচ্ছে গিয়ে হিট এনার্জি যেটা রেডিয়েট হচ্ছে। আমরা এর আগের ক্লাসেই ডিসকাস করেছি যে এখান থেকে চার্জে যে হিটটা আসবে সেটা মেনলি হচ্ছে রেডিয়েশন প্রসেসে। তো রেডিয়েশন প্রসেসে যে হিটের ট্রান্সফার হয়, তো তার যে ফর্মুলাটা সেটা আমরা পাই হচ্ছে গিয়ে স্টিফানস ল থেকে, যেটা স্কুল লেভেলে তোমরা ইকুয়েশন বা ফার্স্ট ইয়ারে পড়ে এসছো হয়তো, যে এইচ ইকুয়ালস টু 5.72 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু কে ইন্টু ই ইন্টু T1 by 1000 whole to the power 4 minus T2 by 1000 whole to the power 4। এটা হচ্ছে আমাদের স্টিফানস ল। এটা থেকে এই ফর্মুলা থেকে আমাদের এইচ এর ভ্যালুটা বার করতে হবে, যেখানে কে হচ্ছে আমাদের রেডিয়েন্ট এফিসিয়েন্সি আর ই হচ্ছে বলা হয়
এমিসিভিটি অফ দ্য এলিমেন্ট। তো যাই হোক, এই ফর্মুলার সাহায্যে আমরা এইচের ভ্যালু ক্যালকুলেট করে নেব। তো আমরা এর উপর বেস করে একটা প্রবলেম সলভ করে নিই, তাহলে টোটাল জিনিসটা আরও ভালো করে ক্লিয়ার হবে। তো প্রথমে ভিডিওটাকে পজ করে অঙ্কটা টুকে নেবে, তারপর আমি এটাকে সলভ করব। আচ্ছা, তো আই গেস যে তোমরা ভিডিও পজ করে ম্যাথটা টুকে নিয়েছো। প্রথম কাজ হচ্ছে আমরা কোশ্চেন থেকে ডেটাগুলোকে সেপারেট করব, কি কি ডেটা দেওয়া আছে, কি কি ডেটা দেওয়া নেই, সেগুলোর উপর বেস করে আমরা আমাদের অ্যাপ্রোচটা দেখব। তো দেখো, ফার্স্টে বলছে এ রেজিস্ট্যান্স ওভেন এমপ্লয়িং এ নাইক্রোমওয়্যার, ঠিক আছে, হিটিং এলিমেন্ট আছে নাইক্রোমওয়্যারের তৈরি, ইজ টু বি অপারেটেড ফ্রম 220 ভোল্ট। অবভিয়াসলি সাপ্লাই ভোল্টেজের একটা ভ্যালু দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে 220 ভোল্ট সিঙ্গেল ফেজ সাপ্লাই। মানে এই যে এখানটায় আমরা এই ছবিটা দিয়েছি, এখানে যে ইলেকট্রিক সাপ্লাইটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে গিয়ে 220 ভোল্টের সাপ্লাই দেওয়া হচ্ছে হিটিং এলিমেন্টে, ঠিক আছে। তো সাপ্লাই ভোল্টেজকে আমরা ভি দিয়ে ডিনোট করে নিচ্ছি, তাহলে ভি ইকুয়ালস টু হচ্ছে 220 ভোল্ট। তারপরে কি বলছে, সিঙ্গেল ফেজ সাপ্লাই অ্যান্ড ইজ টু বি রেটেড অ্যাট 16 কিলোওয়াট। তার মানে ওই রেজিস্ট্যান্স ওভেন যে কি বলে, যেটা আমাদের ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং করছি আমরা এই যে ওভেনটায়, এর রেটিং বলে দিচ্ছে 16 কিলোওয়াট। তো ওর যে আউটপুট পাওয়ার, রেটিং মানে বেসিক্যালি হচ্ছে কি আমাদের আউটপুট পাওয়ার, সেটা বলে দিচ্ছে 16 কিলোওয়াট। রেটিং মানে আউটপুট পাওয়ার। ভালো এক্সাম্পল কি দিতে পারবে? এটা হচ্ছে যেমন যদি তোমাকে আমি বলি একটা বাল্ব হচ্ছে, বাল্ব কিনে আনলে তুমি 60 ওয়াটের, তার মানে কি বাল্বটার আউটপুট পাওয়ার হচ্ছে 60 ওয়াট। তো এখানেও আমরা বলছি কি রেজিস্ট্যান্স ওভেন যেটা আছে তার রেটিং হচ্ছে 16 কিলোওয়াট, তার মানে ওখান থেকে আমরা আউটপুট পাওয়ার পাবো 16 কিলোওয়াট। এটাকে আমাদের নর্মাল ইউনিটে নিয়ে যেতে হবে। 1 কিলোওয়াট সমান কি 1000 ওয়াট, তাহলে 16 কিলোওয়াট মানে হচ্ছে 16,000 ওয়াট, 16,000 ওয়াট। If the temperature of the element is to be limited to 1170 ডিগ্রি সেলসিয়াস and average temperature of the charge is 500 ডিগ্রি সেলসিয়াস। একটা জিনিস দেখো, আমরা মোড অফ হিট ট্রান্সফার পড়েছি, বাট মোড অফ হিট ট্রান্সফারের আগে আমরা দেখেছিলাম যে হিটের ট্রান্সফারটা কেন হয়। দেখো, একটা এলিমেন্ট থেকে আর একটা এলিমেন্টে হিটের ট্রান্সফার তখনই হবে যখন তাদের মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স থাকবে। দুটো বস্তুর তাপমাত্রা যদি সমান হয় তাহলে তো হিটের ট্রান্সফার হবে না। তাহলে এবার একটা জিনিস দেখো, এই বস্তুটাকে আমরা তখনই গরম করতে পারবো যখন এর টেম্পারেচার হিটিং এলিমেন্টের টেম্পারেচারের থেকে কম হবে, বা হিটিং এলিমেন্টের টেম্পারেচার অবভিয়াসলি এর টেম্পারেচারের থেকে, যে ম্যাটেরিয়ালটাকে হিট করছি তার থেকে বেশি হবে। তো এখানে বলে দিচ্ছে কি যে হিটিং এলিমেন্ট যেটা আছে, এখানে কারেন্ট যাওয়ার জন্য এখানকার যে টেম্পারেচার সেটা হচ্ছে গিয়ে 1170 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে যে ম্যাটেরিয়ালটা আছে তাকে আমাকে গরম করতে হবে 500 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে হিটিং এলিমেন্টের টেম্পারেচার বলে দিয়েছে 1170 ডিগ্রি সেলসিয়াস, আর এই যে চার্জ আছে বা এখানকার যে ম্যাটেরিয়াল আছে তার টেম্পারেচার বলে দিয়েছে কত, 500 ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজ টেম্পারেচার। তাহলে হিটিং এলিমেন্টের যে টেম্পারেচার তাকে আমরা T1 দিয়ে ডিনোট করলাম, সেটা বলা আছে কত, 1170 ডিগ্রি সেলসিয়াস। আর T2 যেটা, সেটা বলা আছে কত, 500 ডিগ্রি সেলসিয়াস। বাট আমরা ইউটিলাইজেশানে যেখানে যেখানে যে হিটিংয়ের অঙ্কগুলো করব সেখানে আমাদের ডিগ্রি সেলসিয়াস ইউনিট ইউজ করলে হবে না, আমাদেরকে কেলভিনে নিয়ে যেতে হবে। তো সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে কি করতে হয়, 273 যোগ করতে হয়। এগুলো ছোটোবেলাতেই পড়ে এসছো ফিজিক্যাল সায়েন্সে। এক মিনিট, এর সাথে আমরা 273 যোগ করব, তাহলে এটা কেলভিনে কনভার্ট হবে। ইউনিটগুলো দেবে এখানে সেলসিয়াস, এখানে কেলভিন, ইউনিটগুলো দেবে, নাহলে কিন্তু জিনিসের নাম্বার কাটা যাবে। তো 1170-এর সাথে যদি আমরা 273 যোগ করি পাবো কত, 1443 কেলভিন। একই রকমভাবে 500 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিয়ে যাব, তাহলে 500 + 273 হবে কত, 773 কেলভিন, 773 কেলভিন। বেশ, তারপরে কি বলছে, তারপরে বলছে ফাইন্ড দ্য ডায়ামিটার আর লেন্থ অফ দ্য কি বলে হিটিং এলিমেন্ট। তো অবভিয়াসলি ওটার জন্যই তো আমরা অঙ্ক করছি, আমাদেরকে হিটিং এলিমেন্টের ডায়ামিটার বের করতে হবে, হিটিং এলিমেন্টের লেন্থ বার করতে হবে, এটাই ডিজাইনই তো পড়ছি আমরা। আর কি বলে দিয়েছে, রেডিয়েটিং এফিসিয়েন্সি 0.57,
রেডিয়েটিং এফিসিয়েন্সি মানে কে এর ভ্যালু বলে দিই, রেডিয়েটিং এফিসিয়েন্সিকে আমরা কে দিয়ে ডিনোট করি, সেটা বলে দিয়েছে 0.57। আর এমিসিভিটি এটা বলেছে কত, 0.9। এমিসিভিটিকে আমরা স্মল ই দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে 0.9। আর কি বলে দিয়েছে, আর বলে দিয়েছে স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ নাইক্রোম 109 ইন্টু 10⁻⁸ ওহম মিটার। তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্স একে আমরা রো দিয়ে ডিনোট করি, সেটা বলছে 109 ইন্টু 10⁻⁸ ওহম মিটার। ইউনিটটা ভালো করে খেয়াল রাখবে, এই কারণে বলছি, এখানে ওহম মিটার আছে, খুব ভালো, আমাকে ইউনিট চেঞ্জ করতে হবে না। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বলে ওহম সেন্টিমিটার এই ইউনিটে কোশ্চেন দেওয়া থাকে। তো ওহম সেন্টিমিটারে দেওয়া থাকলে আগে সেই ইউনিটটাকে ওহম মিটারে কনভার্ট করতে হবে, দিয়ে অঙ্ক করতে হবে। দেখো যে কোনো একটা ইউনিটের মেথড ফলো করতে হবে তোমাদের, আইদার এসআই পদ্ধতিতে অঙ্ক করতে হবে কিংবা সিজিএস পদ্ধতিতে, তো যে কোনো একটা প্রসেস ফলো করবে। আমরা এখানে সমস্ত কিছু এসআই ইউনিটে লিখেছি, এখানে যা যা ইউনিট দেওয়া আছে সব এসআই ইউনিটে করা আছে। তো যখন রোয়ের ভ্যালু যদি মানে রোয়ের ইউনিট যদি কোশ্চেনে ওহম সেন্টিমিটারে থাকে, তাকে কিন্তু আমাকে ওহম মিটারে কনভার্ট করতে হবে। বাট যাই হোক, এই অঙ্কটাই ভালো, কোশ্চেন আমাকে ওহম মিটারেই দিয়ে দিয়েছে, তাই আমাকে চেঞ্জ করতে আর হবে না। তাহলে আমাকে ডি আর এল ক্যালকুলেট করতে হবে। তো আমরা যে প্রসেসে করেছিলাম সেম প্রসেসই করব, ডিরেক্ট ফর্মুলা ইউজ করেও করতে পারো, কিংবা যদি মনে করো একটু ডিরাইভ করে দেবে সেটাও করতে পারো, সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তো আমি কি করেছিলাম, পি ইকুয়ালস টু করেছিলাম হচ্ছে ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়ালস টু করেছিলাম ভি স্কোয়ার বাই আর, আর ইকুয়ালস টু আমরা কি জানি, রো এল বাই এ, তাই না? আর সার্কুলার ক্রস সেকশন যেহেতু, তাহলে আমরা সেখান থেকে বলেছিলাম রো এল, আর নিচে কি ছিল, পাই ডি স্কোয়ার বাই 4, এ ইকুয়ালস টু পাই ডি স্কোয়ার বাই 4। সেখান থেকে আর সমান কি পেয়েছিলাম আমরা, 4 রো এল বাই পাই ডি স্কোয়ার, তাই না, পাই ডি স্কোয়ার দিয়ে এই যে আর এর ভ্যালুটা সেটা আমরা পুট করে দেবো হচ্ছে এখানটায়। পুট করার পর কি পাবো, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এর জায়গায় আমরা লিখব 4 রো এল বাই পাই, আচ্ছা পাইকে বারবার 4 লিখে দিচ্ছি আমি, পাই ডি স্কোয়ার। পাই ডি স্কোয়ার উপরে চলে যাবে, পি ইকুয়ালস টু পাই ডি স্কোয়ার ভি স্কোয়ার বাই 4 রো এল, और 4 রোকে বাঁদিকে নিয়ে চলে যাচ্ছি, ওপরে চলে যাবে 4 রো পি ডিভাইডেড বাই, এখানে পাই আর ভি স্কোয়ারটা উপরে আছে, বাঁদিকে নিয়ে চলে আসছি, তাহলে হয়ে গেল কি পাই ভি স্কোয়ার নিচে চলে এলো, ডান দিকে কি থাকছে, উপরে থাকছে ডি স্কোয়ার, নিচে থাকছে এল, দুদিককে আমি উল্টে দিচ্ছি, তাহলে কি দাঁড়াবে, এল বাই ডি স্কোয়ার ইকুয়ালস টু দাঁড়াচ্ছে, ওই সাইডটাকে উল্টে দিলাম, পাই ভি স্কোয়ার ডিভাইডেড বাই 4 রো পি, और এল বাই ডি স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা ভ্যালুগুলো পুট করতে হবে, পাই এর ভ্যালু কত 3.14, ভি স্কোয়ারের ভ্যালু কত, ভি এর ভ্যালু কত দেওয়া আছে 220, তাহলে 220 হোল স্কোয়ার, 4 রো এর ভ্যালু কোশ্চেনে কত দেওয়া আছে দেখে নাও, ডেটা সেপারেট করে তোমরা লিখেছো 109 ইন্টু 10⁻⁻8, 10⁻⁸, আর পি এর ভ্যালু পাওয়ারের কত দেওয়া আছে 16,000 ওয়াট, তাহলে 16,000। টোটালটাকে ক্যালকুলেটারে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করার পর পাবে দেখবে এল বাই ডি স্কোয়ার ইকুয়ালস টু আসবে দেখবে 2179660। এবার এটা আমি এতটা ডিরাইভ করলাম, তুমি চাইলে ডিরেক্ট ফর্মুলা থেকেও বসিয়ে দিতে পারো, ডিরেক্ট ফর্মুলা থেকে মানে চলো এখানে আমরা 1 নাম্বার ইকুয়েশন বের করেছিলাম না, দেখো এল বাই ডি স্কোয়ার মানে কি পাই ভি স্কোয়ার বাই 4 রো পি, তাই না, এল বাই ডি স্কোয়ার ইকুয়ালস টু পাই ভি স্কোয়ার বাই 4 রো পি, এখানেও তো আমরা সেখানেই ভ্যালুটা বসালাম, দেখো ডিরাইভ করে, এই যে এল বাই ডি স্কোয়ার ইকুয়ালস টু পাই ভি স্কোয়ার বাই 4 রো পি। তো ডিরেক্ট এখান থেকেও চাইলে করতে পারো, আমি এখানে আরেকবার ডেরিভেশনটা করে দেখিয়ে দিলাম। তাহলে এটাকে আমরা দেবো হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন হয়ে গেল। আচ্ছা এবার
যে কন্ডাক্টরের কথা আমরা বলছি সেই কন্ডাক্টরের টোটাল সারফেস এরিয়া কত, পাই ডিএল। আমরা তো সাইডটা নিচ্ছি না, মানে পাই আর স্কোয়ার ওটা নিচ্ছি না, তাহলে টোটাল সারফেস এরিয়া হচ্ছে গিয়ে পাই ডিএল। সেখান থেকে তাহলে প্রত্যেক সেকেন্ডে কতটা এনার্জি রেডিয়েট হচ্ছে, সেটা হচ্ছে পাই ডিএল ইন্টু এইচ। প্রত্যেক সেকেন্ডে টোটাল সারফেস থেকে যতটা হিট এনার্জি রেডিয়েট হচ্ছে সেটা হচ্ছে পাই ডিএল ইন্টু এইচ। এটা কার সঙ্গে ইকুয়াল, এটা ইকুয়াল হচ্ছে পি এর সাথে ইকুয়াল, রেটিংয়ের সাথে ইকুয়াল, তাই না? ওকে, সো কি বলে ডিএল, ডিএল সমান কি হবে, পাই আর এইচটা এখানে গুণ অবস্থায় আছে, ডান দিকে চলে গেলে ভাগ অবস্থায় চলে যাবে, তাহলে পি ডিভাইডেড বাই পাই এইচ। অর ডিএল, ডিএল পি এর ভ্যালু কত, 16,000, 16,000, পাই এর ভ্যালু কত, 3.14, আর এইচ এর ভ্যালু, এইচ এর ভ্যালু কিন্তু কোশ্চেনে ডিরেক্ট দেওয়া নেই। দেখো এখানে আমরা এল বাই ডি স্কোয়ার দিয়ে একটা ইকুয়েশান পেয়ে গেছি, এখানেও ডি আর এল দিয়ে আর একটা ইকুয়েশান পাচ্ছি। যদি এখানে আমার এই ভ্যালুটা জানা থাকতো তাহলে 1 নাম্বার ইকুয়েশান আর এই ইকুয়েশানটাকে সলভ করলে ডি আর এল ভ্যালু পেয়ে যেতাম। বাট এখানে করতে গিয়ে আমরা দেখলাম এইচ এর ভ্যালুটা আমাদের জানা নেই, তাহলে কোশ্চেনে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলোর থেকে আমাদেরকে এইচ এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে এইচ এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে নিই। আচ্ছা, এই ইকুয়েশনটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন নাম দিয়ে রাখি। তো তাহলে আমরা এইচ এর ভ্যালুটা বার করব। এইচ কোত্থেকে পাবো, স্টিফানস ল একটু আগে আমি লিখে দিয়েছিলাম। কি সেটা ছিল যে রেডিয়েটেড হিট এনার্জি সমান হয় 5.72 ইন্টু 10⁴ ইন্টু কে ইন্টু ই T1 by 1000 whole to the power 4 minus T2 by 1000 whole to the power 4। এই ভ্যালুগুলো আমাকে বসাতে হবে। 5.72 ইন্টু 10⁴। কে এর ভ্যালু দেখো, কে মানে হচ্ছে রেডিয়েন্ট এফিসিয়েন্সি বা রেডিয়েটিং এফিসিয়েন্সি, তার ভ্যালু দেওয়া আছে 0.57। ই হচ্ছে আছে তারপর, ই হচ্ছে আমাদের এমিসিভিটি যেটা দেওয়া আছে 0.9 ইন্টু ব্র্যাকেটের মধ্যে T1 বাই 1000 হোল টু দি পাওয়ার 4। T1 এর ভ্যালু তোমরা বার করেছো 1443 বাই 1000, মানে 1.443ও বলা যেতে পারে, এটা হোল টু দি পাওয়ার 4 মাইনাস T2 বাই 1000, T2 এর ভ্যালু কত বার করেছো 773 বাই 1000, মানে 0.773ও বলতে পারো টু দি পাওয়ার 4। এটাকে ক্যালকুলেটার এবার ক্যালকুলেট করতে হবে, দিয়ে দেখবে এইচ এর ভ্যালু যেটা আসছে 116752, 116752 আসছে। এক মিনিট, এলো। তাহলে এখন আমরা এইচ এর ভ্যালুটা এখানটায় বসিয়ে দিতে পারি। তাহলে ফ্রম ইকুয়েশন নাম্বার 2, from equation number 2, d into L equals to কত দাঁড়াচ্ছে, ওপরে আছে 16,000, ঠিক আছে, নিচে আছে 3.14 ইন্টু এইচ, আর এইচ এর ভ্যালু আমরা পেলাম 116752। এখান থেকে ডিএল, ডিএল সমান আসবে 0. ক্যালকুলেটারে ক্যালকুলেট করবে 0436। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশান। তাহলে ডিএল দিয়ে একটা ইকুয়েশান পেলাম, ইকুয়েশান নাম্বার 3, আর ডিএল দিয়ে আর একটা ইকুয়েশান হচ্ছে ইকুয়েশান নাম্বার 1। এই দুটো ইকুয়েশানকে যদি আমরা সলভ করি তাহলে এল আর ডি এর ভ্যালু পেয়ে যাব। তো দুটোকে আমি এক স্লাইডে লিখছি, তোমাদের তো অলরেডি লেখা হয়ে গেছে, ইয়ে করার দরকার নেই আমার, যেহেতু দুটো পোর্শনকে দূরে দূরে লেখা হয়ে গেছে, আমি একসঙ্গে লিখি তাহলে স্ক্রিনে সলভ করতে আমার সুবিধা হবে। 1 নাম্বার ইকুয়েশানে আমি পেয়েছিলাম হচ্ছে, এক মিনিট, এল বাই ডি স্কোয়ার 2179,660, এটা ছিল আমার 1 নাম্বার ইকুয়েশান। আর ডিএল এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশান।
বেসিক্যালি এটাকে ইকুয়েশন নাম্বার 3 আমি নাম দিয়েছিলাম। দুটোকে সলভ করতে পারি কি করে? দেখো এখানে ডিএল সমান হচ্ছে 0.0436, তাহলে এখান থেকে আমি এরকম করতেই পারি যে এল ইকুয়ালস টু কী দাঁড়াবে, 0.0436 ডিভাইডেড বাই ডি। ডিটা এখানে গুণ আছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে। এবার এল এর এই যে ভ্যালু পেলাম 0.0436 বাই ডি, এটাকে আমি এখানে বসিয়ে দেবো, দিয়ে আমরা সলভ করে ডি এর ভ্যালু বার করতে পারবো। এইভাবেও বার করা যেতে পারে, কিংবা আরেকটু যদি আমরা ভালো করে ইকুয়েশান দুটো দেখি, এভাবেও করা যেতে পারে যে আমি এক কাজ করি, এই যে সেকেন্ড ইকুয়েশানটা আছে ডিএল ইকুয়ালস টু এটা, দুই সাইডে আমি হোল স্কোয়ার করছি, তাহলে বাঁ সাইডটা কী হবে, ডি স্কোয়ার ইন্টু এল স্কোয়ার, ডান সাইডে কী হবে 0.0436 এটার হোল স্কোয়ার, আলটিমেটলি দাঁড়াবে ডি স্কোয়ার এল স্কোয়ার ইকুয়ালস টু, এটার হোল স্কোয়ার যদি আমি ক্যালকুলেটারে করি তাহলে দাঁড়াবে দেখবে 0.0019। এটাকে আমি নাম দিয়ে নিলাম ইকুয়েশান নাম্বার 4। এবার 1 নাম্বার ইকুয়েশান আর 4 নাম্বার ইকুয়েশানকে গুণ করা যাক। এখানে কি আছে 1 নাম্বার ইকুয়েশানে, এল বাই ডি স্কোয়ার, তাহলে এল বাই ডি স্কোয়ার ইন্টু 3 নাম্বার ইকুয়েশন, 4 নাম্বার ইকুয়েশনের বাদ দিকে কী আছে, ডি স্কোয়ার এল স্কোয়ার, বেশ ডি স্কোয়ার এল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে কি আছে 2179660, 2179660 ইন্টু এখানে কি আছে এটা 0.0019। দেখো ডি স্কোয়ার আর ডি স্কোয়ার কেটে যায়, এল এর সঙ্গে এল স্কোয়ার গুণ করলে আমরা পাবো এল কিউব, ডান সাইডে যেটা আছে সেটা থাকুক। এল কিউব সমান এটা, তাহলে এল সমান কত হবে, রুট কিউব অফ টোটালটা 2179660 ইন্টু 0.0019। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আলটিমেটলি এল এর যে ভ্যালুটা পাবো সেটা দেখবে 16.05 মিটার। তাহলে এল এর ভ্যালু আমরা পেয়ে গেলাম এটা। এবার এই যে ইকুয়েশান আছে, এই ইকুয়েশানে এল এর ভ্যালু পুট করে দেবো, ডি এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে 2 নাম্বার, এটা কত নাম্বার ইকুয়েশান, ওটা 3 নাম্বার ইকুয়েশান, তাহলে আমি লিখতেই পারি এখানটায় ফ্রম ইকুয়েশান নাম্বার 3, ফ্রম ইকুয়েশান নাম্বার 3 কি ছিল, ডি ইন্টু এল, তাই না? তাহলে ডি এল এর ভ্যালু তো পেলাম 16.05 ইকুয়ালস টু কত ভ্যালুটা ছিল, 0.0436, তাহলে ডি ইকুয়ালস টু কত দাঁড়াবে, 0.0436 ডিভাইডেড বাই 16.05। এটা ক্যালকুলেটারে ক্যালকুলেট করবে, দেখবে আসবে 716 ইন্টু 10⁻³ আমরা তো এসআই ইউনিটে করছি, তাহলে এত মিটার, মিটারকে 10⁻³ দিয়ে গুণ করা আছে, তার মানে কি 1000 দিয়ে 10⁻³ দিয়ে গুণ মানে 1000 দিয়ে ভাগ, তো মিটারকে 1000 দিয়ে ভাগ করলে আমরা কি পাই, মিলিমিটার পাই। এটাকে আমরা কি লিখতে পারি, 2.716 মিলিমিটার। এই তাহলে এই গেল হচ্ছে আমাদের কি বলে স্কোয়ার ক্রস সেকশনের হিটিং এলিমেন্টের ডিজাইন, আর তার উপর বেস করে আমরা একটা অঙ্কও করলাম। এরপরের যেদিনকে আমরা ইউটিলাইজেশনের লেকচার মানে ইউটিলাইজেশনের লেকচার আমি প্রোভাইড করব, সেদিনকে রিবন টাইপ বা রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশনের জন্য ডেরিভেশনটা দেখব, আর তার উপর বেস করে আমরা একটা অঙ্কও করব সেখানে।